নমস্কার সকলকে। আজকের বিষয়বস্তু হচ্ছে ডিসগ্রাফিয়া, অর্থাৎ এটা এক ধরনের ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটা সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহাল, কিন্তু এর ইংলিশ টার্মস সম্বন্ধে আমাদের সেরকমভাবে পরিচিতি নেই। পরিচিতি নেই। কেন পরিচিতি নেই? কারণ ইংলিশ টার্মসটার মধ্যে আমরা খুঁজে পাবো না যে কি ধরনের এটা এক ধরনের ব্যাধি বা ডিসঅর্ডার। আমাদের বাচ্চাদের মধ্যে হাতের লেখার প্রবণতা ম্যাক্সিমাম বাচ্চাদেরই আছে, এবং অতীব বাজে হাতের লেখা হয় অনেকের। 90% বাচ্চার মধ্যে হাতের লেখা অতীব বাজে, লাইন মেনটেন করে না, উঁচু নিচু, লাইনটা বেঁকে যায়, লেখার মধ্যে গ্যাপ নেই, মাত্রাটা সব মানে লেটারের মানে সব অক্ষরের আর কি বর্ণের মাত্রা দিয়ে দিচ্ছে, লাইনটা সিধে করতে করতে লম্বা, কখনো নিচে কখনো সাইডে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের যে প্রবণতাগুলোকে ডিসগ্রাফিয়া বলা হচ্ছে। তাহলে কি ডিসগ্রাফিয়া এইটুকুনিকে নিয়েই? না। এটা শুরু হচ্ছে কবে? না, এটা শুরু হয় যখন বাচ্চাটি প্রাইমারি লেভেলে থাকে, প্রাথমিক বিভাগে, যখন সে হাতের লেখাটা শিখছে, স্ট্রোক দেওয়াটা শিখছে। আমাদের ওই জন্য প্রাইমারিতে বিভিন্ন রকম স্ট্রোকের বই আছে, মানে প্রি প্রাইমারিতে যেমন কার্টুন কুটুম, মজারু, এই যে বইগুলো দেওয়া হয়েছে, বা বিভিন্ন রকম হাতের লেখার বইতে দেখবেন বিভিন্ন রকম স্ট্রোকগুলোকে দেওয়া হয়েছে, যে কিভাবে স্ট্রোকে সে লেখাটাকে সুন্দর করবে। সময়ের সঙ্গে, সময়ের তালের সঙ্গে আমরা এগিয়ে যাই, তাড়াহুড়ো করি, আমরা ক্লাসে উঠতে হবে। হাতের লেখা যাই হোক, একটা ইজিবিজি লিখে দিয়ে মোটামুটি একটা হাতের লেখাকে দাঁড়িয়ে, এবং অনেক বাচ্চার হাতের লেখা আরো পরিষ্কার থাকে। যাতে পরিষ্কার থাকে তাদের কোনো অসুবিধা নেই, যাতে পরিষ্কার থাকে না তাদেরই সমস্যাটা বেশি। তাহলে এই হাতের লেখাটাকে আমরা ডিসগ্রাফিয়ার ডিসঅর্ডার হিসেবে যদি চিহ্নিত করি, তাহলে এই বাচ্চাগুলোরকে আইডেন্টিফাই করে এদের রেমেডি হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। আপনারা বলবেন যে এই রেমেডি হিসেবে কাজ করাটা তাহলে কারা করবে? স্কুলের টিচাররা করবে? তাদের এত সময় আছে? তারা তো পড়াবে না হাতের লেখার। আমরা হাতের লেখা অভ্যেস করতে দিই, এই বাড়ি থেকে 5 পাতা লিখে আনবি, তুই ইজিবিজি 5 পাতা লিখে নিয়ে এলো, দ্যাটস ইট। এটা প্রসেস নয় যে কন্টিনিউ হাতের লেখাটাকে প্র্যাকটিস করলে হাতের লেখা শুধরে যাবে, সেটা নয়। হাতের লেখাকে শোধরাতে গেলে, বা এই যে কাজটা করতে হবে, বা আমাকে যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা স্ট্রোককে আমরা পারফেক্ট নেব, প্রত্যেকটা জিনিসকে আমরা পারফেক্ট নেব। পারফেক্ট নেওয়ার মানেটা হচ্ছে যে আমরা যদি আমাদের লেখার মধ্যে সেই প্রবণতাটাকে আনতে পারি, তাহলে লেখা স্ট্রোকটা বেটার হবে। অর্থাৎ আমি একটা অ লিখছি বা একটা আ লিখছি, এই অক্ষরটাকে আমি কিভাবে স্ট্রোকটাতে যাচ্ছি, একটা অক্ষরকে আমি কোন স্ট্রোক থেকে যাচ্ছি সেইটাকে যদি আমি ধরে একটু করাবার চেষ্টা করি, তাহলে কিন্তু বাকি অক্ষরগুলো আস্তে আস্তে ফিক্স হয়ে যাবে। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্ট্রোকগুলোকে যদি আমরা পারফেক্ট করতে পারি, তাহলে বাকি আকার ওকারগুলো পারফেক্ট হবে। কিন্তু আমরা সেটাকে করি না, আমাদের করার অত সময় নেই। আমরা পড়াবো, হাতের লেখা দিয়ে দেবো, হাতের লেখা চেক করবো, দ্যাটস ইট, এইটুকুনি। এটাই কি তাহলে আমাদের ডিউটি বলবো, বা দায়িত্ব বলবো, বা কর্তব্য বলবো, কি বলবো এটাকে? এই ধরনের বাচ্চাকে নিয়েই আমরা বড় হয়ে উঠি। এই ধরনের বাচ্চাদের হাতের লেখাগুলোকে নিয়েই আস্তে আস্তে বড় হয়। অনেকে বলবে বড় হলে হাতের লেখা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 100% বড় হলে হাতের লেখা ঠিক হবে কি হবে না, সে যদি ভবিষ্যৎবাণীটা করে দিতে পারে, তাহলে তো কিছু বলারই নেই। খুব খারাপ লাগে এই কথাগুলো বলতে। সরকারি স্কুলে এই ধরনের ডিসঅর্ডারের সংখ্যাটা অনেক বেশি, যেখানে বেসরকারি স্কুলে ডিসঅর্ডারের সংখ্যাটা অনেক কম। কেন জানেন? সরকারি স্কুলের আমরা সবাই জানি যে সরকারি স্কুলের যারা টিচার থাকে তারা ভালো করেই জানে তাদের চাকরিটা সিকিউর। কোন বাচ্চার হাতের লেখাটা বাজে হবে, কোন বাচ্চা হাতের লেখা লিখে আনবে না,
বা কারো অঙ্কের প্রতি দুর্বলতা থাকছে, কারো কে রিডিং পড়তে পারছে না, এইসব নিয়ে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। কারণ তাদের তো চাকরিটাই সিকিউর, মাইনে তো কমবে না। প্লাস যদি আমি ভালোভাবে না পড়াই, প্রমোশন তো কমছে না, বা আমার তো চাকরি যাবে না। হয়তো খুব বেশি হলে ট্রান্সফারটা হতে পারে, এর থেকে বেশি কি হবে? মাইনেটা তো আমি ঠিকই পাবো। অর্থাৎ এখানেই একটা সরকারির সঙ্গে বেসরকারি স্কুলের বিস্তার তফাৎ। বেসরকারি স্কুলগুলো এইগুলোকে খুব প্রফেশনালি নেয়। কোনো বাচ্চার হাতের লেখা যদি খারাপ হয়, সেই তখন সঙ্গে সঙ্গে তার গার্জেনকে দেখে অ্যালার্ট করে যায় কন্টিনিউ, এবং টিচার কন্টিনিউ ভাবে তার হাতের লেখাকে ইমপ্রুভ করার জন্য বিভিন্ন রকম স্কিলগুলোকে অ্যাপ্লাই করে যায়। ইভেন সেই স্কিলগুলো অ্যাপ্লাই করতে করতে একসময় সেই বাচ্চার হাতের লেখাটা অনেক বেটার তৈরি হয়। কি আশ্চর্যজনক ধরনের জিনিস না সেটা? বেসরকারি স্কুলগুলো এই জন্যই আমাদের থেকে অনেক বেশি এগিয়ে সরকারি স্কুলের থেকে। বলবেন বেসরকারি, হ্যাঁ এই কারণে, কারণ বেসরকারি স্কুলগুলোর একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে তারা চলে। বিশেষ করে টিচারগুলো বলুন, সুন্দর প্রিন্সিপালের মধ্যে চলে। সেই প্রিন্সিপাল থেকে তারা যখন এগিয়ে যায়, তারা যখন কাজ করে এগিয়ে যায়, তখন সেই জায়গাটাকে ফলো করাটা খুব যে টাফ সেটা নয়, কারণ সেইভাবেই চলছে। আর আমাদের সরকারি স্কুলের হেড টিচার বলুন, হেড টিচার একটা কথা বললো ভালোর দিক থেকে, কিন্তু আশেপাশে যারা আছেন সহকারী শিক্ষক শিক্ষিকারা, তারা মানতেও পারেন আবার নাও মানতে পারেন। তাদের দুটো কান, সবারই দুটো কান, এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বার করে দেয়। হেড টিচারের মতো বকে যায়। হেড টিচার, অনেক স্কুলে হেড টিচার আছে যেখানে হেড টিচারের সঙ্গে সহকারী শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক অতীব বাজে, অর্থাৎ তলানিতে গিয়ে ঠেকেছে। আবার এমনও স্কুল আছে যাদের সঙ্গে হেড টিচারদের সম্পর্ক অতীব মধুর। সেই স্কুলগুলো এগিয়ে যাচ্ছে। বা যে স্কুলে এই ধরনের তলানিতে গিয়ে এসে গিয়েছে, সেই স্কুলগুলো পিছিয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি ভাবে লসটা কিন্তু দেখতে গেলে সরকারের হচ্ছে, আর হচ্ছে বাচ্চাদের। সরকারের হচ্ছে কারণ স্কুলের সংখ্যা কমছে, আর বাচ্চাদের হচ্ছে কারণ তাদের সেই ডিসঅর্ডারটা নিয়ে তারা বড় হচ্ছে। আর বেসরকারি স্কুলের সংখ্যাটা আরো বাড়ছে। অবশ্যই এইগুলো কিন্তু কর্পোরেট হাউস হিসেবে বেসরকারি স্কুলগুলোতে, যদি আমার মতো কেউ সাইকোলজিস্ট হিসেবে বা এই লাইফ কোচ হিসেবে তাদের স্কুলে, যে কোনো বেসরকারি স্কুল আছে যদি থাকে, এবং আমাদের মতো যারা এইগুলো কাজগুলো করছে তাদেরকে যদি হায়ার করে, সেই সব বেসরকারি স্কুলগুলো আরো বেটার রেজাল্ট করবে। কেন জানেন? কারণ আমরা সরকারি স্কুলে থেকে, আমরা তো সরকারি স্কুলে থেকে সেরকম কিছু করতে পারছি না। আমরা করার চেষ্টা করছি, আমরা সবসময় 100% দেওয়ার চেষ্টা করছি, কিন্তু নিচ্ছেটাকে আমি দিতেই যাব, বাকি 5 জন টিচার বলবে না না দেওয়ার দরকার নেই, থাক। আমার স্কুলের কথা বলছি না, অন্যান্য জায়গাকার কথা বলছি। আমি আমার স্কুলে নিয়ে অনেক বেশি স্যাটিসফাই, কিন্তু অন্যান্য স্কুলকে গিয়ে যখনই আমি এইগুলো সাজেস্ট করতে যাই, তখন না না থাক না, ও বেকার কথা বলছে, ও আমার তো মাইনে পেয়ে যাচ্ছে, দরকার কি আছে, ওর কথা ছাড়ুন তো। উনি অনেক বেশি জেনে গেছেন। ইয়েস, আমি অনেক বেশি জেনে গেছি এই কারণে যে এখনো পর্যন্ত আমি পড়ে যাচ্ছি, এখনো পর্যন্ত সাইকোলজিক্যালি বাচ্চাদের মোটিভেশন করার জন্য, মোটিভকে খুঁজে বার করার জন্য তাদের বিভিন্ন রকম অ্যানালিসিস গুলো করে যাচ্ছি। আর আপনারা কি করছেন? আপনারা পড়াশোনাকে ছেড়ে দিয়েছেন, কারণ আপনারা সিকিউর হয়ে গেছেন। আপনারা জানেন আমার আর চাকরি যাবে না, না পড়লেও অনেক বেটার হবে। তাই জন্য আপনারা ফেসবুকে বসে, ফেসবুক ওল্টান, বাড়িতে বসে টিভি চ্যানেলে নিউজ দেখেন, আপনারা আদার্স কোনো সাইট থেকে কোনো ইনকামের রাস্তা খোঁজেন, এর ওর পার্টির গল্প করেন, করেই কেটে যায়। কিন্তু একবারও ভাবেন না যে নিজেকে যদি আপডেট না করি, তাহলে আজকে যে বাচ্চাগুলোকে আমি নিয়ে হাতে নিয়ে কাজ করছি, কালকে সেই বাচ্চাগুলোরই সবচেয়ে বড় ক্ষতি আমরা করে দিয়ে যাচ্ছি। আর সমাজে আমারই বাচ্চা পরের দিন পরবর্তীকালে থাকবে, আর ক্ষতির সংখ্যাটা এত বড় হয়ে যাবে, আমার বাচ্চাও তাতে এফেক্ট হবে। এই ধারণাটা সেই সব স্কুলের টিচারদের কাছে আসে না, যারা এই ধারণার মধ্যে ঘুরে বেড়ায় যে আমি তো অনেক কিছু শিখে গেছি, আমি তো চাকরিটা শিখে গেছি। আর বেসরকারি স্কুল সব সময় নিজেকে আপডেট করে যাচ্ছে, তাই তো তারা সরকারি স্কুল থেকে অনেক গুণ এগিয়ে, তাই তো তাদের রেজাল্ট ভালো হচ্ছে। খুব খারাপ লাগে এগুলো বলতে, কারণ সরকারি স্কুল থেকে এরকম কোনো সাহায্যই আমি পাচ্ছি না। আমি নিজে থেকে যাচ্ছি,
তাদের কাছে যে সাহায্য করার জন্য, তারা দৌড় সাহায্য করার জন্য এসেছে, দৌড় দরকার নেই, ও থাক। কি হবে, আমরাই আমাদের 100 নয়, হোলিস্টিক রিপোর্ট কার্ডে সবাই 0, কারণ হোলিস্টিক রিপোর্ট কার্ডটাকে নিয়ে কেউ কাজই করে না। তাদের প্রত্যেকেরই একটা ধারণা হয়ে গেছে যে ছেলেটি বা যে মেয়েটি ক্লাসে ফার্স্ট হয় তার কোনো সাইকোলজিক্যালি ইরোজ থাকতে পারে না, আবার যে ছেলেটি লাস্ট হয় তার সাইকোলজিক্যালি ইরোজটা অনেক বেশি থাকে। কারণ তাদের ধারণা হয়ে গেছে যে ছেলেটি টয়লেট করে ফেলে, যে ছেলেটি ক্লাসের মধ্যে কথা শুনে না, যে ছেলেটি আদার্স কিছু কাজ করে, সেই ছেলেটি ডিসঅর্ডারের মধ্যে পড়ে। কারণ তারাই মেন্টালি ভাবে সবচেয়ে বেশি ডিসঅর্ডার, যারা এই টিচাররা এই কথাগুলো বলে। টয়লেট করে ফেলা, কথা না শোনা ডিসঅর্ডারের মধ্যে পড়ে 100%। কিন্তু কি ডিসঅর্ডারের মধ্যে পড়ে সে বলতে পারবে? কোন ডিসঅর্ডারের মধ্যে পড়ে, কোন অ্যাঙ্গেল থেকে সে ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, কি বিহেভিয়ার থেকে ডিসঅর্ডারের মধ্যে করে, সাইকোলজিক্যালি কোন পার্টটাকে তাকে ইম্পর্টেন্ট দিয়ে তাকে তুলতে হবে। তার সাইকোলজি পার্টে যদি তার সবকটাকে ওই 32টা এলিমেন্টসের মধ্যে যদি 26 এলিমেন্টসকে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি তার সাইকোলজি ডেভেলপমেন্টটা আস্তে আস্তে গ্রোথ দিকেই যাবে। কারণ তার গার্জেনের যে ওপিনিয়নগুলো তখন সে আসবে আমাদের কাছে, আর তাকে যদি প্রথম থেকে আমরা ডিসঅর্ডারের দিকে ফেলে দিই, সে কিন্তু ঘুরে আর আসবে না, এবং সেই বাচ্চাগুলোই বেশি ড্রপ আউট হয়ে যাবে। আর আমরা ড্রপ আউট খুঁজে বেড়াবো, শুধু ড্রপ আউট। আমাদের একবারও লজ্জা করে না যে আমরা যাদেরকে পড়াচ্ছি না, আমরা যাদেরকে এই হাতের লেখার জন্য এই যে ডিসগ্রাফিয়ার ধরনের অর্ডারগুলো আছে তাদেরকে ইন্ডিকেট করে যাচ্ছি, তাদের অবস্থা কি হবে? তারা তো ড্রপ আউটের পজিশনে চলে যাচ্ছে। 15 দিন 20 দিন 25 দিন পর স্কুল আসছে, আবার 1 মাস পরে স্কুল আসছে, তাদেরকে আমরা আবার বলে দিচ্ছি ড্রপ আউট। কি অদ্ভুত সিস্টেম! কিন্তু আলটিমেটলি ভাবে সেই জায়গা থেকে তাদেরকে রেকটিফাই করতে পারছি না। এইটাই তো ডিসগ্রাফিয়ার আসল চরিত্র। ডিসগ্রাফিয়াকে নিয়ে এইভাবেই তো আমরা ধামাচাপা দিয়ে যাচ্ছি। চিন্তা করুন, আজকের এপিসোডে ডিসগ্রাফিয়া সম্বন্ধে যেটুকুনি আপনাদেরকে বোঝাতে পারলাম, যে রকম ভাবে বোঝাতে পারলাম, হয়তো আপনারা বুঝেছেন বা বোঝেননি, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিলাম। বিশেষ করে স্কুল টিচারদেরকে বলবো যে আপনাদেরকে অনেক বেশি এগিয়ে আসতে হবে, নাহলে এই রোগ সারানো, রোগ বলবো না, এই ব্যাধি ছাড়ানো সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের বা গার্জেনদের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। আজকে সারাদিন আমার যাই কাটুক না কেন, ভালো খারাপ মন্দ, যদি কিছু ভুল করে থাকি তার জন্য সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার চোখ কান নাককে বাঁচিয়ে ঠিক রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমাকে ঠিক রেখেছো। আই লাভ ইউ ইউনিভার্স, আমি সবচেয়ে ভালো আছি। আই লাভ ইউ ইউনিভার্স, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। আই লাভ ইউ ইউনিভার্স। কালকের এপিসোড আর একটা ডিসঅর্ডার নিয়ে, এইভাবে ডিসঅর্ডারগুলো আমি সামনে আনবো বাচ্চাদের, যেখানে টিচারদের 100% ভূমিকাগুলো আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। টিচাররা কি ধরনের তাদের ভূমিকাগুলো পালন করা উচিত সেটা দেখা যেতে পারে। আজকের লাইভ এইটুকুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।